প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, ঘরেই আছো, সাবধানে আছো নিশ্চয়ই। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, সাবধানেই আছি এখনো পর্যন্ত, বাকিটুকু সৃষ্টিকর্তার উপর। আচ্ছা, সবাই তোমরা এসে চটপট এসে জয়েন করে যাও। তোমরা জয়েন করলেই আমরা ক্লাসটা শুরু করে দিব। আর তোমরা জয়েন না করলে তো আমাদের আসলে ক্লাসটা ব্যর্থ হয়ে যাবে। তোমাদের উপরেই আমাদের আসলে ক্লাসগুলো। তোমাদের সাথে সাথে আমিও একটু ক্লাসটা শেয়ার করি, যাতে আমার সাথে যারা আছে তারা দেখতে পায়। পাচ্ছি না কেন? প্রতিদিনকার মতো আমি হাজির। তোমরা সবাই নিশ্চয়ই আমার পরিচয়টি জানো, হ্যাঁ? তারপরেও আবার নতুন করে বলছি, আমার পরিচয়টি সবাই জানো। আমি নাজনীন আক্তার, সহকারী অধ্যাপক, রাজুক উত্তরা মডেল কলেজ। তবে এই মুহূর্তে কিন্তু আমি আর শুধু প্রতিদিনকার মতোই বলছি যে আমি শুধু রাজুক কলেজের টিচার নেই, আমি তোমাদের সবার শিক্ষক। আমার এখন আর কোনো নির্দিষ্ট কলেজ নেই। আমি সারা বাংলাদেশের সবাই, সারা বাংলাদেশ থেকে কে কোথা থেকে জয়েন করছো আমাকে একটু লিখে পাঠাও, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে বুঝতে পারবো যে কারা কারা আমার সাথে আছো। আমিও একটু উৎসাহ বোধ করবো যে আমার সাথে অনেকেই আছে, অনেকেই দেখছে আমাকে। হ্যাঁ, এই যে আমিও শেয়ার করে দিলাম। এই যে তোমাদের সাথে আমিও শেয়ার করি। হ্যাঁ, ঝটপট লিখে পাঠাও কে কে আছো আমার সাথে, একটু দেখি। দেখলে আমি উৎসাহিত বোধ করব। বাবা, হ্যাঁ, জিদান লক্ষ্মীপুর থেকে, মাসুদ খান, অনেকেই চলে আসছে। মনে হয় আমরা ক্লাসটা এবার শুরু করতে পারি। এই তো ভালো লাগছে, এখন তোমরা অনেকেই চলে আসছো এই সকালবেলায় আমার সাথে, ভালো লাগছে। এখন আমরা মজা করে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। দেখি আজকে আমরা কি পড়ব। এই লাইনটির সাথে তোমরা কি পরিচিত? জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। হ্যাঁ, নিশ্চয়ই এই লাইনটি আজকে তোমরা বুঝতেই পারছো। এটি আজকে আমরা যে কবিতাটি পড়ব সেই কবিতার দুটি লাইন। আমরা ব্যাখ্যা তো অবশ্যই পরে করব। আমরা আজকে পড়াবো বাংলা প্রথম পত্রে। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত একটি কবিতা ঐকতান। ঐকতান কবিতাটি আমরা পড়ব। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের অনেকটা আসলে এই মানুষটির হাত ধরে অনেকটা দূর এগিয়েছে। হ্যাঁ, তোমরা জানো যে প্রত্যেকে একটা, মাইকেল মধুসূদন দত্ত এটাকে অনেক দূর এগিয়েছে, বঙ্কিমচন্দ্ররা সবাই আসছে ধাপে ধাপে। কিন্তু রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্রনাথ যেটা করেছিলেন, এদের এই এগিয়ে দেওয়া পথটিকে একেবারে একেবারে মজবুত করে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছিলেন বিশ্বের দরবারে। তোমরা জানো যে আমাদের সাহিত্যে এখনো পর্যন্ত নোবেল পুরস্কার কিন্তু এই মানুষটির হাত ধরে এসেছিল। শিল্প সাহিত্যের প্রত্যেকটা সেক্টরেই আসলে যেখানে তিনি হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার আমাদের পাঠ্য বই পড়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু আমাদের জানতে হবে, শিখতে হবে। কিন্তু এটা তোমরা সবাই জানো, অনেক ছোটবেলা থেকে পড়ে এসছো এবং এটা বের করা খুব সহজ একটা বিষয়। তারপরেও আনুষ্ঠানিকভাবে আমরা একটু পড়বো। দেখো, এই যে আমি লিখে রেখেছি রবীন্দ্রনাথের বঙ্গাব্দে যে জন্ম 25শে বৈশাখ 1268, 25শে বৈশাখ নামে কিন্তু রবীন্দ্রনাথের একটি কবিতাই আছে। ভুলেও যদি যাও তারিখটি, সেক্ষেত্রে কবিতাটির নামটি অন্তত মনে করো। আর 22শে শ্রাবণ, 22শে শ্রাবণ 1348, এটি বঙ্গাব্দ। আর রবীন্দ্র, জানো তোমরা যে রবীন্দ্রনাথ যখন এসেছিলেন ওই সময়টিকে কিন্তু রবীন্দ্র যুগ হিসাবেই বলা হতো। হ্যাঁ, এবং তার পরবর্তীতে যেসব সাহিত্যিক বা এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু প্রায় রবীন্দ্র প্রভাবিত ছিলেন।
অনেকেই চেষ্টা করেছেন সেই রবীন্দ্র প্রভাব বলয় থেকে বের হয়ে আসা, অনেকে পেরেছেন অনেকে পারেননি। হ্যাঁ, তারপরে দেখো যে রবীন্দ্রনাথের সাহিত্যের মূল বিষয়টি কী ছিল? মানব ধর্মের জয়, সৌন্দর্য, হ্যাঁ, রোমান্টিকতা, রোমান্টিসিজম, এই বিষয়গুলো হচ্ছে রবীন্দ্র সাহিত্যের মূল ভিত্তি, মূল সুর ছিল। আর একটা যেটা বাংলা সাহিত্যে কিন্তু তার আগে বঙ্কিম এসছেন উপন্যাস নিয়ে, কিন্তু ছোট গল্পের যে সার্থক ছোট গল্প যেটাকে বলে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল রবীন্দ্রনাথের হাত ধরে। রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে আসলে একটা ক্লাস কেন, একদিন নিয়ে বললেও শেষ হবে না। এই বিষয়গুলো তোমাদের বইয়ের দেখবা কবি পরিচিতে আছে দেখেই আমি আসলে বিষয়গুলো তোমাদের মস্তিষ্কে একটু ঘা দিয়ে যাচ্ছি। তোমরা সবাই জানো প্রথম কাব্যগ্রন্থ ছিল বনফুল। হ্যাঁ, মাত্র 15 বছর বয়সে এই বনফুল কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। আর যেটা শুরুতে আমি বললাম যে উনি গীতাঞ্জলি, হ্যাঁ, গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান, তবে ওটার কিন্তু ইংরেজি অনুবাদ উনি নিজেই করেছিলেন। হ্যাঁ, দেখো সেটি আমি লিখে রেখেছি, সং অফারিংস। হ্যাঁ, এটার জন্য তিনি আসলে রবীন্দ্র সাহিত্যকে যদি ঠিকমতো ইংরেজিতে অনুবাদ করা হতো, আমার ধারণা, এটা আমার বিশ্বাস যে উনি প্রত্যেকটা লেখার জন্যেই আসলে নোবেল পুরস্কার পেতেন, সেই দাবিদার উনি ছিলেন। যাই হোক, দেখো রবীন্দ্র কাব্যগ্রন্থ, অনেক কাব্যগ্রন্থ, মানসী, চিত্রা, বলাকা, সোনার তরী, জন্মদিনে, শেষ লেখা, অনেক কাব্যগ্রন্থ আছে, উপন্যাস আছে, চোখের বালি, যোগাযোগ, গোরা ঘরে বাইরে, এগুলো সবাই তোমরা জানো। শেষের কবিতা, এগুলো উপন্যাস ছিল। নাটকের ক্ষেত্রে উনি সার্থক, সেখানেও তিনি সোনা ফলিয়েছেন, বাংলা সাহিত্যের নাটকে একটা উঁচু জায়গায় পৌঁছে দিয়ে গিয়েছেন। আর ছিলেন তিনি কিন্তু অনেক গুণে গুণান্বিত ছিলেন, কখনো ছবি এঁকেছেন, ঘুরে বেরিয়েছেন, অনেক রকম কাজ তিনি করেছেন। শুধুমাত্র সাহিত্য সাধনার মধ্যে কিন্তু নিজেকে উনি সীমাবদ্ধ রাখেননি। তারপরে দেখো যে তোমরা শান্তিনিকেতন প্রতিষ্ঠার কথা জানো, যে উনি নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষায় আসলে খুব নিরুৎসাহিত ছিলেন সেই সময়ে, কিন্তু দেখো নিজে এখন যে বিশ্বভারতী, বিশ্বের দরবারে একটা অনন্য ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় যেটা বলা হয়, সেটা প্রতিষ্ঠাতা, স্বপ্নদ্রষ্টা কিন্তু উনি ছিলেন, প্রতিষ্ঠাও করে গিয়েছিলেন। যে এবং সেখানে ওনার সবচেয়ে বড় তত্ত্ব যেটা ছিল যে প্রকৃতির সংস্পর্শে এসে মানুষ শিক্ষা লাভ করবে, সেই অনুযায়ী কিন্তু গড়ে তুলেছিলেন তার ওই শিক্ষা প্রতিষ্ঠানকে। আমাদের আজকের কবিতা হচ্ছে ঐকতান। ঐকতান কবিতা সম্পর্কে আমরা একটু জেনে নিই যে এটি মূলত আসলে জন্মদিনে যে কাব্যগ্রন্থটি, একটু আগে আমি নাম বললাম তোমাদেরকে, এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং এই কাব্যগ্রন্থটি কিন্তু ওনার মৃত্যুর মাত্র 4 মাস আগে প্রকাশিত হয়েছিল প্রবাসীর ফাল্গুন সংখ্যায়। হ্যাঁ, এবং এই কবিতাটিতে অনেকটা তোমরা যদি পড়ে থাকো বা দেখে থাকো, দেখবে যে উনি কিন্তু নিজের সমালোচনা করেছিলেন, যেটাকে আমরা বলি আত্মসমালোচনামূলক কবিতা। যে তিনি জীবনের একটি পর্যায়ে এসে উপলব্ধি করেন যে আসলে জীবনের অনেক কিছু নিয়ে উনি কবিতা লিখেছেন, অনেক কিছু নিয়ে উনি সাহিত্য সাধনা করেছেন, কিন্তু তার সেই সাহিত্য সাধনাটা আসলে সব কিছু নিয়ে হয়নি। হ্যাঁ, এই যে তার ভেতরের যে অপূর্ণতা, সেই অপূর্ণতাকে নিয়েই কিন্তু তিনি তার এই কবিতাটি লিখেছেন। একেবারে শেষ জীবনের তার যে উপলব্ধি, হ্যাঁ, সেই উপলব্ধিটিকেও মূলত আসলে তার এই কবিতায়। দেখো এই জায়গায় কিন্তু আমরা কয়জন আমাদের আত্মসমালোচনা করতে পারি, নিজে যেখানে কোথায় আমার সংকীর্ণতা সেটাকে আমি ধরতে পারি, সেটা কিন্তু উনি ধরেছেন এবং সাহিত্যের দরবারে সেটাকে কিন্তু উনি পৌঁছে দিয়েছেন। আচ্ছা, আমরা যেটুকু আলোচনা করলাম, তোমাদের এই যে কবি পরিচিতি, এই যে কবিতার শুরুটুকু নিয়ে আমরা আলোচনা করলাম, সেটুকু থেকে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা অবজারভেশন থেকে থাকে, তোমরা ঝটপট আমাকে লিখে পাঠাও। দেখি আমাদের সাথে কে কে আছে। প্রমিত দাস, রিফাত অনিক, তারপর জিসান, নূর আকাশ, নাই, মোহাম্মদ ইউনুস, অনেকেই আসছে। ভালো লাগে তোমরা যদি আমাদের সাথে জয়েন করো। তোমাদের জন্যই তো এত আয়োজন, কিশোর বাতায়ন এই চমৎকার আয়োজনটি করেছে। তোমরা যদি আমাদের সাথে থাকো, সত্যি কথা বলতে আমরা শিক্ষকরা খুবই উৎসাহ বোধ করি, ভীষণ রকম উৎসাহিত হই। তাসনুভা, হ্যাঁ, অনেকেই আসছে। যারা আসছো তাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা এরপরে দেখো এই কবিতা সম্পর্কের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমরা পেলাম। আর কবিতাটির নাম কিন্তু ঐকতান। আমাদেরকে প্রথমে বুঝতে হবে ঐকতান শব্দটির মানে কি।
ঐকতান, বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে যে এক প্রকারের সুর তৈরি করা হয় সেটি হচ্ছে ঐকতান। রবীন্দ্রনাথ এখানে এই কবিতাটিতে ঐকতান শব্দটি এই জন্য ব্যবহার করেছেন যে সাহিত্য সাধনার ক্ষেত্রে বিভিন্ন রকম কবি আছে, বিভিন্ন ধরনের উপন্যাসিক আছে। হ্যাঁ, তোমরা জানো, যেমন জসীমউদ্দিনকে বলা হচ্ছে পল্লী কবি, গ্রাম জীবনকে নিয়ে লিখেছেন, পল্লী জীবনকে তুলে ধরেছেন। জীবনানন্দ দাশকে কেউ কেউ বলছে প্রকৃতির কবি। এই যে বিভিন্ন রকম ফের, এই সব রকম ফের মিলেই একটা সুর তৈরি করেছে সাহিত্য সভায়। মূলত সেখান থেকে, সেই কনসেপ্ট থেকে এই কবিতাটির নাম রাখা হয়েছে ঐকতান। অ্যাকুরেট অর্থ যেটা, শাব্দিক অর্থ হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে যে সুরটি আসলে তৈরি করা হয়। এখন আমরা কবিতায় যাই। আজকে আমাদের ক্লাস 1 ঘন্টার জায়গায় 40 মিনিট, কাজে আমরা একটু ঝটপট কবিতায় যাই। দেখো কবিতায় কি চমৎকার করে প্রথম লাইনটিতে লিখেছেন, আমার ভীষণ ভালো লাগে লাইনটি। দেখো, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। বিপুলা মানে কি? বিপুলা শব্দের অর্থ বিপুল, বিশাল, অনেক বড়। এই পৃথিবীটা অনেক বড়, হ্যাঁ, কিন্তু আমাদের জন্ম খুব ক্ষুদ্র গণ্ডির মধ্যে, তাহলে আমরা কতটুকু জানি? এই বিপুল শব্দ থেকে কিন্তু বিপুলা শব্দটি এসেছে। রবীন্দ্রনাথ বললাম না যে আত্ম উপলব্ধি করেছেন, আত্মসমালোচনা করেছেন, প্রথম লাইনেই কিন্তু সেটি তিনি বলেছেন যে এত বড় পৃথিবী, এত বড় বিশ্ব, তার কতটুকু একজন মানুষের পক্ষে আসলে জানা সম্ভব হয়। দেশে দেশে কত না নগর, রাজধানী, চিন্তা করে দেখো তো, প্রত্যেকেই চিন্তা করে দেখো যে কতটুকু এই বাংলাদেশটা এত ছোট একটা দেশ, কতটুকু তুমি তার জানো, কতটুকু ঘুরেছো, কতটুকু দেখেছো, আর বিশাল পৃথিবী তো রয়েই গিয়েছে। কিছুদিন আগে ফেসবুকে মজার একটা বিজ্ঞাপন দেখেছিলাম যে ছোট্ট একটি মানুষের মুখ দেখাচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে তাকে পুরোটা দেখালো, তার মাঠ, তার চারপাশ, তার দেশ, মহাদেশ, পৃথিবী, পুরো মহাবিশ্ব। তো এই মহাবিশ্বর তুলনা আমরা করবো না, আমরা এই নিজের দেশটাকেই বা কতটুকু দেখেছি, পুরো বিশ্ব তো পড়েই রয়েছে। রবীন্দ্রনাথও সেই উপলব্ধিটুকু করেছেন। আমরা আমাদের ভাষাটাকে অব্যক্ত রেখে দিয়েছি, রবীন্দ্রনাথের মতো এত সুন্দর করে বলতে পারি না, রবীন্দ্রনাথ সেটা বলেছেন। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর, রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী, গিরি, সিন্ধু, মুড়ি, মানুষের কত কর্মযজ্ঞ আছে। তোমরা জানো যে এই যে সপ্ত আশ্চর্য, অষ্টম আশ্চর্য, এরকম কত কিছু সারা পৃথিবীব্যাপী কত কিছু আছে, কতটুকু দেখেছি আমরা। কত না অজানা জীব, কত না অপরিচিত তরু। সুন্দরবনের জীব মানে তরুগুলোই তো আমরা দেখিনি, আর পুরো বিশ্ব সেখানে তো অনেক বড় একটা ব্যাপার। কত জীব জন্তু, কত কিছু রয়ে গেছে, রয়ে গেল অগোচরে। অগোচরে মানে কি? জানার বাইরে রয়ে গেল। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। যে এত বড় পৃথিবী, কিন্তু আমার মনটা কোথায় পড়ে রয়? একেবারে ক্ষুদ্র একটা কোণে পড়ে রয়েছে। সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। কবি আত্ম উপলব্ধি করেছেন। আত্ম উপলব্ধিটা কি? যেই পৃথিবীর খুব একটা বেশি কিছু কিন্তু আমরা জানি না, এবং সেই আত্ম উপলব্ধি থেকে উনি জানার জন্যে কি করেন? ভ্রমণবিদ, প্রবল উৎসাহ নিয়ে, যে উৎসাহের কোনো ক্ষয় নাই, সেরকম অক্ষয় উৎসাহ নিয়ে উনি ভ্রমণ বৃত্তান্ত করেন। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। যে উনি ভ্রমণ বৃত্তান্ত পড়ছেন, পড়ার পরে কি করছেন? যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী, যে খুব সুন্দর করে অনেক বই পড়ে তোমার মনে হবে জিনিসটা চোখের সামনে ভাসছে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই চিত্রময়ী বর্ণনা, চিত্র আকারে যে চোখের সামনে ভাসছে, সেই বর্ণনা তিনি কি কুড়িয়ে আনছে, কুড়িয়ে কি নিজেকে তিনি সমৃদ্ধ করছেন। তার সেই ভিক্ষালব্ধ ধনে উনি, এই যে ভিক্ষালব্ধ ধনটি কি এখানে, যে বিভিন্ন বই থেকে তিনি এই যে জ্ঞানকে আহরণ করছেন, হ্যাঁ, সেটাকেই বলা হচ্ছে ভিক্ষালব্ধ ধন। জ্ঞানের যে তার যে অপূর্ণতা, অপরিপূর্ণতা, সেটাকে তিনি পূরণ করছে এই যে ভ্রমণ বৃত্তান্ত পড়ে। তারপরে দেখো, আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর দাগ, রয়ে গেছে ফাঁক। কবি নিজেকে পৃথিবীর কবি হিসাবে দাবি করেছেন। এটা সত্যি কথা। রবীন্দ্রনাথের সাহিত্য বিচিত্রগামী, বহু পথ, বহু কিছুকে ধারণ করেছে, এবং এই পৃথিবীর যেখানে যা তিনি খবর পেয়েছেন, মোটামুটি সব কিছুকে তিনি তার সাহিত্যের মাধ্যমে ধরে রাখার একটা চেষ্টা করেছেন।
এই জন্য নিজেকে তিনি পৃথিবীর কবি বলেছেন। কিন্তু এই যে যেখানে যা পরিবর্তন এসছে, সংকট এসছে, সব কিছুকে তিনি তার লেখায় ধারণ করেছেন। কিন্তু তার এই যে সাহিত্য সাধনা, সেই সাহিত্য সাধনায় কি হয়নি? এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর। বহুতর মানে কি? বৃহৎ অংশ। সমাজের যে বৃহৎ অংশ, সেই বৃহৎ অংশ আসলে তার সাহিত্য সাধনা থেকে বঞ্চিত হলো। এইখানে তার একটা ফাঁক, মানে অপূর্ণতা রয়ে গেল। আচ্ছা, একটু দেখি যে যেটুকু পড়ালাম, হ্যাঁ অনেকখানি পড়িয়েছি, কবিতাটা একটু বড়, যে কারো কোনো সমস্যা থাকলে আমাকে ঝটপট করে লিখে জানাও তো যে সমস্যা হচ্ছে মিস, এখানে বুঝতে পারিনি। এই কবিতাটি কিন্তু সহজ এবং রবীন্দ্রনাথের ভাষা কিন্তু তোমরা সহজেই ধরতে পারবে। তবে পড়ার সময় অবশ্যই তুমি খেয়াল করবে তোমার বানানগুলো, তারপরে দেখো শব্দ চয়নগুলো কি চমৎকার করে করেছেন, পড়তেই ভালো লাগে। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করবে। আচ্ছা, কোন ক্লাসের এইটা কিন্তু আমরা জানি, এটা আসলে একাদশ দ্বাদশ শ্রেণীর। আমি কোন ক্লাসের এটি প্রশ্ন করতে বলিনি, আমি যেটুকু পড়িয়েছি তোমাদের এতক্ষণ, যে এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটি আমাকে লিখে জানাতে পারো, আর যদি না থাকে আমি পরে ঝটপট চলে যাই। নো প্রবলেম মিস। থ্যাংক ইউ রিফা, লিখেছ। এসান, কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ এসান। গুলশানারা বেগম, চমৎকার লাগলো, থ্যাংক ইউ। পবিত্র কোরআন কুমার, থ্যাংক ইউ। যারা কষ্ট করে ক্লাস দেখছো, জয়েন করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই জয়েন করলে, সবাই থাকলে আসলে মনে মনে এত কষ্ট করে ক্যামেরার সামনে পড়াচ্ছি ছাত্রছাত্রী ছাড়া, এটি কিন্তু অনেক কষ্টের একটা বিষয়। প্রাণহীন মনে হয় আমাদের কাছে। তোমাদেরকে যখন দেখি এখানে তোমরা আছো, এটা দেখলে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ঠিক আছে, আমি কবিতার পরের অংশে যাই। সাবিনা ইয়াসমিন, স্বপ্না, কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ স্বপ্না। কে দেখো, প্রকৃতির ঐকতান স্রোতে। ঐকতান শব্দটির অর্থ কিন্তু আমি শুরুতে তোমাদেরকে বলেছি, যে নানা সুর মিলে একসাথে যে একটা সুর তৈরি করা হয়, সেটি নানা বাদ্যযন্ত্র মিলে, নানা বাদ্যযন্ত্রের সুর নিয়ে, সেটি হচ্ছে ঐকতান। হ্যাঁ, আচ্ছা, নানা কবি ঢালে গান নানা দিক হতে। আমি তোমাদেরকে শুরুতেই বলেছি যে উনি এটি মূলত আত্মসমালোচনা করেছেন। হ্যাঁ, এবং এক একজন কবি, তোমরা বইয়েই যখন, পাঠ্য বইয়েই যখন পড়বা, দেখবা কোনো কবির ক্ষেত্রে বিশেষণ ব্যবহার করা হয়েছে, পল্লী কবি, প্রকৃতির কবি, হ্যাঁ এরকম নানা বিশ্বকবি, বিদ্রোহী কবি, এরকম নানাজন। তার মানে এক একজন আসলে এক একটা সেক্টরে, এক একটা ক্ষেত্রে তার সাহিত্য সাধনা করেছেন। তো এই যে নানা ঢালে গান নানা দিক হতে, তোমাদের সাথে, তাদের সাথে, সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ। তাদের সবার সাথে, এই যে বিভিন্ন ধরনের কবি, সবার সাথে কবি মেশেন এবং সবার সঙ্গে তিনি খুব আনন্দিত হন। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। কবি সবার সাথে মিশছেন, আনন্দ পাচ্ছেন, কিন্তু কিন্তু আসলে সবার সাথে তিনি ওই যে সবার মতো করে মিশতে পারছেন না। তার যে একটা জীবনযাত্রা ছিল, সেটি তার মেজবার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। জীবন, এখানে তোমাদেরকে রবীন্দ্রনাথকে একটু জানতে হবে। তোমরা জানো রবীন্দ্রনাথ কিন্তু জমিদার ছিলেন। স্বাভাবিকভাবে সেই সময়ে জমিদারের সাথে কিন্তু সমাজের যে প্রজা শ্রেণী আছে, হ্যাঁ তারা তাকে সম্মান করত, শ্রদ্ধা করত, ভক্তি করত, আসতো তাদের সমস্যা নিয়ে, কিন্তু ঠিক তাদের মতো করে মিশতো না। তোমরা শিক্ষকদেরকে যেমন একটু দূরে রেখে দাও, হ্যাঁ কোনো কোনো শিক্ষককে তোমাদের কাছের ভাবো, অনেক সমস্যার কথা ভাবো, বলো, কিন্তু ঠিক একটা বন্ধুর সাথে যেভাবে মেশো সেভাবে না। রবীন্দ্রনাথও এখানে যে সমাজের ওই যে বৃহৎ অংশ যারা, প্রান্তিক মানুষ যারা, সেই তাদের সাথে উনি কিন্তু খুব তাদের মতো করে আসলে মিশতে পারেননি, তাদের কথা তাদের মতো মন নিয়ে আসলে বুঝতে পারেননি। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। তোমরা জানো এই যে চাষি, কামার, কুমার, জেলে, তাঁতি, এরা সমাজের সবচেয়ে বড় অংশ, 85%, হ্যাঁ সবচেয়ে বড় অংশ, কিন্তু এরাই সভ্যতা বিনির্মাণের চাবিকাঠি। কিন্তু রবীন্দ্রনাথ ঠিক এদের সাথে, এদের মতো করে একজন চাষির সাথে চাষি হয়ে তার জীবনের যে দুঃখের কথা, সেটা ঠিক বুঝে উঠতে পারেননি, বা সে যে ওই যে জমিদার, তাকে সম্মান করে আসলে সমাজের উঁচু অংশে বসিয়ে রাখা হয়েছে। তারপরে দেখো,
বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার। আমি বললাম যে একটু আগে যে সভ্যতা বিনির্মাণের চাবিকাঠি কিন্তু এই মানুষগুলো। তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। এখানে সংসার শব্দটি আসলে পুরো দেশ সমাজ একটা বৃহৎ প্রেক্ষাপটে বোঝানো হয়েছে। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। এখানে দুটি কথা, যে এই যে সমাজকে তিনি বৃহৎ সমাজ বলেছেন, বৃহৎ অংশ বলেছেন, সেই সমাজের মানুষ যেহেতু তাকে সম্মান করে জমিদার বলে একটা সমাজের উঁচু স্থানে তাকে বসিয়ে রেখেছিল, এটাকে তিনি এক ধরনের নির্বাসন ভেবেছেন, নির্বাসন বলেছেন। হ্যাঁ, আর সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ, খুব ক্ষুদ্র। বাতায়ন শব্দটির মানে কিন্তু জানালা, যে সেই সমাজের উঁচু আসনে বসে তিনি খুব ক্ষুদ্র একটা জানালা দিয়ে ওই যে চাষিদের জীবন, ওই যে তাঁতিদের জীবন, ওই যে জেলেদের জীবন দেখেছেন। ওদের মধ্যে যে, ওদের সাথে যে, ওদের মতো করে ওদের দুঃখের কথা, ওদের যন্ত্রণার কথা, না পাওয়ার বেদনার কথা তিনি বুঝতে পারেননি। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে। এখানে ওপাড়া শব্দটি ওই যে বৃহত্তর সমাজ, সেই চাষি কামার কুমার, তাদেরকে বোঝানো হয়েছে ওপাড়া। মাঝে মাঝে উনি সেই ওদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কি হয়েছে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। যে জীবনের সাথে যে জীবনের যোগ না করা হয়, তাহলে একেবারে সেই সাহিত্য সাধনাটা একেবারে মিথ্যে হয়ে যায়। তোমরা অনেক সময় দেখো বাংলা সিনেমায় বা হিন্দি সিনেমায় তোমরা খুব ভক্ত, কিন্তু দেখো তো তারপরেও তোমরা জানো যে এটা গাঁজাখুরি গল্প। কৃষকে যখন গুলি করা হয় 10টা গুলি এসেও লাগে না, এটা একটা অ্যাবসার্ড বিষয়। এটা দেখো জীবনের বাইরের একটা গল্প, তাই তোমরাও জানো এই গল্পটা ঠিক না। রবীন্দ্রনাথও কিন্তু এই কথাটিই বলেছেন, যে তুমি চারপাশে যা দেখছো, যে জীবনকে দেখছো, যে সমাজকে বহন করছো, সেই সমাজকে যদি তুমি সাহিত্যে ঠিকঠাক মতো তুলে না ধরতে পারো, তাহলে সেই সাহিত্য সাধনাটা আসলে কৃত্রিম হয়ে যায়। এই যে বাংলা সিনেমাগুলো অনেক সময়, বেশিরভাগই যে বাণিজ্যিক সিনেমাগুলো করা হয়, অনেকটা কৃত্রিম, তোমরা জানো, এই জন্য তোমাদের ভালো লাগে না। রবীন্দ্রনাথ সাহিত্যের ক্ষেত্রেও তাই বলেছেন, যে জীবনের সাথে মিশে গিয়ে একেবারে তাদের মতো করে তাদের কথাকে তুলে আনতে না পারলে সেই সাহিত্য সাধনা আসলে ব্যর্থ হয়ে যায়, কৃত্রিম হয়ে যায়, তার সাথে জীবনের কোনো সংযোগ থাকে না। কাজেই তিনি এই যে বৃহৎ সমাজের যে বৃহৎ অংশ, সেই বৃহৎ অংশের একজন হয়ে উঠতে কিন্তু পারেননি। সে বৃহৎ অংশ তাকে সম্মানের চিরনির্বাসনে বসিয়ে রেখেছিল। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। তাই কবি কী করেন, তাকে নিয়ে যে নিন্দার কথা, যে উনি আসলে এই যে প্রান্তিক যে জন, বৃহৎ যে জন, তাদের কথা উনি কবিতায় বলেননি, আসলেই বলেননি। তোমরা দেখবা যে সঞ্চয়িতা একটা কবিতা আছে, এবার ফিরাও মনে, এখানে কিছু চাষিদের কথা, ছোট গল্পের 2-1টাতে একেবারে সমাজের প্রান্তিক জনের কথা ছাড়া আসলে রবীন্দ্র সাহিত্যে খুব একটা এই মানুষগুলোর কথা উঠে আসেনি। এবার ফিরাও মোরে কবিতাতে খুব অল্প অংশে কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে আসা হয়েছে, এই চাষি কামার কুমারকে নিয়ে আসা হয়েছে, ছোট গল্পের 2-1টাতে এসেছে এদের কথা, আর খুব একটা কিন্তু কোথাও আসেনি। দেখো, গেলেও বিচিত্র পথে, তার মানে কি বলেছেন, কবি জানেন, তিনি তার সুরের, তার সাহিত্য সাধনার অপূর্ণতার কথা তিনি জানেন, যে অনেক পথে গিয়েছে তারা, কিন্তু সে সব জায়গায় যায়নি। ওই যে সমাজের যে বৃহত্তর অংশ, ওদের কাছে তার সাহিত্য পৌঁছাতে পারেনি। হয় নাই সে সর্বত্র, সব দিকে সে গমন করতে পারেনি। কিষানের জীবনের শরিক যে জন, এই যে কৃষকের জীবনের শরিক মানে অংশীদার, হ্যাঁ, কৃষকের জীবনকে যে আসলে খুব কাছ থেকে দেখছে, কর্মে কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জনে, যে কৃষকের সাথে মিশে কৃষকের জীবনের দুঃখের কথা, তাদের জীবনের বেদনার কথা, হ্যাঁ, যারা বলতে পারছে, যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। যে এই যে কবি অপেক্ষা করছেন, এবার দেখো এতক্ষণ পর্যন্ত কবি তার আত্মসমালোচনা করেছেন, এইবার কবি অপেক্ষা করছেন একজন কবির জন্য, যে কবি আসলে ওই যে কৃষকের জীবনের কথাকে তুলে ধরতে পারবে, ওই যে সমাজের প্রান্তিক মানুষ, ওই যে বৃহত্তর সমাজের কথা তুলে ধরতে পারবে, তার জন্য কবি, সেই রকম একজন কবির জন্য কবি অপেক্ষা করছেন। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, কবি আহ্বান জানিয়েছেন একজন কবিকে,
যে এদের কথা বলতে পারবে, ওই যে কামার কুমার জেলে, তাদেরকে তিনি আহ্বান, এবার কিন্তু কবি আহ্বান জানিয়েছেন। নির্বাক মন মানে কি? যাদের এই যে যারা সমাজের প্রান্তিক জন, যাদের ভাষা নেই মুখে, যাদের কথা তারা নিজেরা বলতে পারে না, তাদেরকে বলা হয়েছে এখানে নির্বাক মনের। তাদের হয়ে কথা বলার একজন কবিকে তিনি আহ্বান জানিয়েছেন। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা জারিধার। যে মর্ম মানে কি? মনের, তাদের মনের যে কষ্টগুলো, না পাওয়াগুলো, বেদনাগুলো, সেই বেদনাগুলো উদ্ধার করে তাদের একেবারে শুষ্ক নিরানন্দ যে জীবন, সেই জীবনকে আনন্দ ভরে দিতে আহ্বান জানিয়েছেন তিনি সেই কবিকে। এই যে রসে পূর্ণ করি দাও তুমি, সেই কবিকে তিনি বলেছেন তাদের সেই নিরানন্দ জীবনকে তুমি রসে পূর্ণ করে দাও। অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও তো উৎপারি। তাদের যে কথা সেগুলোকে তুমি তুলে ধরো, বিশ্ব সাহিত্য সভায় তুলে ধরো। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। আমি যদি এখন ক্লাসে থাকতাম, ছাত্রছাত্রীকে এখন জিজ্ঞেস করতাম এই যে একতারা যাহাদের, কাদের কথা বলা হয়েছে? আমার ছেলে মেয়েরা কিন্তু পারতো, জানি না সারা বাংলাদেশ থেকে তোমরা যারা দেখছো তারা পারবে কিনা, ঝটপট লিখে ফেলাও তো যে কাকে আসলে। এটা আসলে মূলত বাউল সাধকদেরকে বলা হয়েছে। এই যে তাদের সাধনা, তাদের যে সাহিত্য সৃষ্টি, সেটাও যেন সাহিত্যের ঐকতান, এই যে নানা সাহিত্য মিলে যে ঐকতান স্রোত তৈরি হয়েছে, সেখানে যেন সেই বাউল সাধকেরাও স্থান পায়। মূলত আসলে লালনকে উদ্দেশ্য করে এই কথাটা কিন্তু উনি লিখেছিলেন। আমরা জানি লালন সঙ্গীত এখন অনেক উঁচু দরের সাহিত্য। মুখ যারা সুখে দুঃখে, নতশের স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ওগো গুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। দেখো কি চমৎকার কথা। মুখ যারা, যাদের ভাষা নেই, এই যে সমাজের বৃহত্তর অংশ, তাদের কথা কিন্তু তারা বলতে পারে না, তাদের ভাষা নেই। তারপরে নতশির যারা, স্তব্ধ বিশ্বের, সমস্ত বিশ্বের সম্মুখে তারা যেন কি নতজানু হয়ে আছে। হ্যাঁ, ওগো গুণী সেই কবি, যে অখ্যাত জনের যে কবি, তাকে আহ্বান করেছেন। কাছে থেকে দূরে যারা, সবচেয়ে কাছে, সভ্যতা বিনির্মাণের সবচেয়ে কাছের মানুষ কিন্তু এই মানুষগুলো, সেই কামার কুমার জেলে তাঁতি, এই মানুষগুলো। হ্যাঁ, কিন্তু সবচেয়ে কাছে, কিন্তু সবচেয়ে অবহেলায়, সবচেয়ে দূরে তাদেরকে আমরা রেখে দিয়েছি। হ্যাঁ, সেই মানুষগুলোর কথা যেন কবি আহ্বান করেছেন সেই কবির কাছে, অখ্যাত জনের সেই কবির কাছে, যে তাদের কথা যেন শুনতে পান। আচ্ছা, এইবার তোমরা আসো তো, যে আমরা যতটুকু পড়লাম ছটপট করে আমাকে প্রশ্ন দাও, সমস্যা দাও, যে কি কি সমস্যা আছে এখানে। হ্যাঁ অবশ্যই রিফা, তুমি বলেছ আবার শ্রমজীবী। হ্যাঁ অবশ্যই, এই যে বললাম না, সভ্যতা বিনির্মাণে সবচেয়ে বড় অবদান যাদের, কবি তাদের কথা বলেছেন। কাজে অবশ্যই শ্রমজীবী মানুষ যারা এখন আমাদের দেশে, শ্রমিক অনেক বড় একটা, তাদের কথা তো অবশ্যই আসছে। আমি তো বারবার এই জন্য বলেছি, সমাজের প্রান্তে যে জন বাস করে, প্রান্তিক মানুষ। হ্যাঁ, আচ্ছা, কি ঐকতান কবিতায় কবির স্বপ্নের কবি কি? কবি কাজী নজরুল ইসলামের মতো কবিরা। আর কবির স্বপ্নের কবি কাজী নজরুল ইসলাম তো একটা অংশকে ধারণ করেছে, বিদ্রোহ অংশটাকে ধারণ করেছে। এখানে জসিমউদ্দিনকেও তুমি বাদ দেবে না, এখানে জীবনানন্দকেও তুমি বাদ দেবে না, প্রত্যেকে, সাহিত্যের প্রত্যেকে, এখানে লালনকেও আমরা বাদ দিতে পারবো না। দেখো, প্রত্যেকে একটা অংশকে কিন্তু উচ্চকিত করেছে, একটা অংশকে তুলে ধরেছে। হ্যাঁ, প্রত্যেকের কথাই তিনি বলেছেন, সবারটা। রবীন্দ্রনাথ এটাই বলেছেন যে এটা তার আত্মসমালোচনামূলক কবিতা। আমরা শুরুতে বলেছি যে তিনি অনেক কিছুকে সাহিত্যে ধারণ করেছেন, কিন্তু সব কিছুকে ধারণ করতে পারেননি। এবং সবচেয়ে বড় অপূর্ণতা তার হচ্ছে সমাজের যে বৃহত্তর যে অংশটা, সেই অংশটাকে উনি কিন্তু তার কবিতায় তুলে আনতে পারেননি। সেই জন্যে। আচ্ছা, ইয়াসিন ইমন, তুমি লিখেছো নির্বাক মনের। নির্বাক, বাকহীন যারা। হ্যাঁ, সেই নির্বাক মানে মূলত আসলে বৃহত্তর এই যে মানুষগুলো, কামার কুমার জেলে চাষি তাঁতি, সবাইকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তারা তাদের কথা আসলে যখন বলতে পারে না, অনেকটা বাকহীনদের মতোই,
তাদের চাওয়াগুলো, তাদের বেদনাগুলো তারা যখন বলতে পারে না, তাদেরকে আসলে বলা হয়েছে নির্বাক মন। আচ্ছা, উদ্বাড়ির শব্দটা আসলে তুলে ধরা, এখানে তুলে ধরা অর্থে আসলে উদ্বাড়ি মানে উদ্গীরণ করে দেওয়া, তুলে ধরা, তবে এখানে অবশ্যই উচ্চকিত করে ধরা। তাও তুমি তাদের যে মনের কথা, সেই মনের কথাকে তুলে ধরতে বলা হয়েছে। আচ্ছা, পারভিন তাবিয়া তুমি লিখেছো, বুঝেছি, থ্যাংক ইউ। প্রত্যুষকুণ্ডু, আচ্ছা, পরিতোষকুণ্ডু তুমি লিখেছো গানহীন যেথা চারিধার। ওই যে কৃষক, ওই যে তাঁতি, ওই যে কামার কুমোর, এদের চারপাশটা জীবনটা আসলে তোমরা যদি দেখে থাকো খুব কাছে থেকে এদেরকে, তাহলে দেখবে এদের জীবনে আসলে আনন্দের যে উৎসগুলো সেটা খুব কম, খুবই কম, ভীষণ কম। হ্যাঁ, তো এই যে তাদের নিরানন্দ যে জীবন, যেখানে সঙ্গীতের মতো আনন্দ বা কোনো আনন্দই আসলে পৌঁছায় না, এই পুরো বিষয়টিকেই কিন্তু কবি এখানে গানহীন যেথা চারিধার বলে বুঝিয়েছেন। আচ্ছা, মাইশা তুমি লিখেছো ঐকতান 3 বার পড়া হলো, সমস্যা থাকতেই পারে না, থ্যাংক ইউ। ঐকতান কবিতাটা বুঝবা, ডেইজি গুলশান, ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর মোহাম্মদ ইউনুস মিস, 3 নং লাইনটা আরেকবার প্লিজ। কোন প্যারার 3 নং লাইন, এটা যদি একটু পরিষ্কার করে বুঝিয়ে দেন তাহলে আমার জন্য সুবিধা হতো। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, ম্যাম প্লিজ আরেকবার বুঝালে ভালো হয়। মন তুমি লিখেছো অতি ক্ষুদ্র অংশে সম্মানের চিরনির্বাসনে। দেখো, আমি শুরুতেই বললাম যে রবীন্দ্রনাথ কিন্তু জমিদার ছিলেন। হ্যাঁ, সেই জমিদার মানে তুমি অনেক উপরে বসে আছো, ধরো তুমি একটা বিল্ডিংয়ের 9 তলায় বসে আছো, তোমার ওই যে নিচে যে জীবনযাপনটা চলছে বা পাশে যে বস্তির যে জীবনযাপনটা চলছে সেটা ওই 9 তলার জানালা দিয়ে কিন্তু খুব ভালো দেখা যায় না। তুমি দেখবা ওরা আসছে যাচ্ছে, কিন্তু ওদের জীবনের দুঃখের কথা, বেদনার কথা, আনন্দের কথা কিন্তু তুমি বুঝতে পারবে না। অনেকটা বিষয়টা কিন্তু এরকম। রবীন্দ্রনাথ ছিলেন জমিদার, কাজেই তিনি দূর থেকে যখনই ওদের পাড়ার কাছে গিয়েছেন বা ওদের কাছে গিয়েছেন, সবাই সালাম করেছে, সম্মান করেছে, কিন্তু ওদের কথা আসলে ওদের মতো করে তাকে বলেননি। এই যে তাকে সম্মান করে দূরে সরিয়ে রেখেছেন, এটিকে তিনি এক ধরনের নির্বাসন ভেবেছেন। আচ্ছা, প্রমিত তুমি লিখেছো এখানে রবীন্দ্রনাথের আত্মসমালোচনার কারণ কি। রবীন্দ্রনাথের আত্মসমালোচনার কারণ অনেকেই আসলে তাকে এই বিষয়টি নিয়ে এক ধরনের সমালোচনার মুখোমুখি করেছিলেন, যে রবীন্দ্রনাথ এই যে ভারতবর্ষের তখন যে চালিকা শক্তি, কৃষক, কামার কুমোর, তাঁতি, জেলে, যারা সভ্যতা বিনির্মাণের আসলে মূল চালিকা শক্তি, তাদেরকে নিয়ে উনি কোনো কবিতা বা ওনার সাহিত্যে তাদের স্থান খুব কম, তাদেরকে তিনি খুব কম এনেছেন। তখন রবীন্দ্রনাথ এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন কেন তিনি কম এনেছেন। কারণ ওনার ব্যাখ্যা ছিল যে আমি আসলে ওদের সাথে ওদের মতো করে মিশতে পারিনি, আর ওদের সাথে যেহেতু ওদের মতো করে মিশতে পারিনি, তাহলে আমি যদি ওদেরকে নিয়ে সাহিত্য রচনাটি করি সেটা একটা কৃত্রিম সাহিত্য হয়ে যাবে। সেই কৃত্রিম সাহিত্য কিন্তু উনি রচনা করতে চাননি। আশা করি এখন বুঝতে পেরেছ। কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা, শান্ত তুমি জানতে চেয়েছো এই লাইনটি। এই যে কেবলই বললাম যে যখনই মানে অনেকটা বাংলা সিনেমার মতো হবে, যে বাঁশি বাজিয়ে সাপ আমরা জানি যে শুনতেই পায় না, হ্যাঁ, কিন্তু কি করছে, সাপুরে বাঁশি বাজিয়ে তাকে একেবারে বশ করে ফেলছে বিষয়টি পুরোটাই, এবং তুমি দেখে হাসো, দেখোই না বাংলা সিনেমা। কেন? তার কারণ তোমার কাছে এটাকে বাস্তব মনে হয় না। রবীন্দ্রনাথ ঠিক এই বিষয়টি বলতে চেয়েছেন যে আমি যদি ওদের কথাকে ওদের মতো করে বলতে না পারি তাহলে আসলে সে বিষয়টি বাস্তবসম্মত হবে না। সাহিত্য আসলে কি সমাজকে তুলে ধরে, ব্যক্তি মানুষকে তুলে ধরে। হ্যাঁ, তো এখানে তো অবাস্তব একটা জিনিস এসে যাবে, সেই অবাস্তব জিনিসকে উনি আসলে তার সাহিত্যে আনতে চাননি। থ্যাংক ইউ। তোমরা খুব চমৎকার চমৎকার প্রশ্ন কিন্তু আজকে করেছো, আমি কিন্তু খুব উৎসাহিত বোধ করছি যে এরকম প্রশ্ন পেলে না আসলে শুধু একটা লেকচার দিতে ভালো লাগে না, প্রশ্ন পেলে না তখন মনে হয় যে না আমার কথা আসলে তোমরা শুনছো।
অনেক ধন্যবাদ। আমরা পরে একটুতে যাই। হ্যাঁ, দেখো পরে আছে প্রশ্নের ধরন। তোমরা জানো যে আসলে বাংলা প্রথম পত্রে 2 ধরনের প্রশ্ন হয়, যে কোনো একটা জায়গা থেকে বহু নির্বাচনী প্রশ্ন হয় আর সৃজনশীল প্রশ্ন হয়। বহু নির্বাচনী প্রশ্নের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ ধরে গিয়েছি, প্রত্যেকটা অর্থকে বুঝেছি। আবার সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে দেখো জ্ঞানমূলক, তারপরে তোমার অনুধাবনমূলক। আমরা যেহেতু প্রত্যেকটা লাইন ধরে ব্যাখ্যা করেছি, তাহলে কিন্তু অনুধাবনমূলক লিখতে কোনো সমস্যা হবার কথা না, জ্ঞানমূলকও লিখতে কোনো সমস্যা হবার কথা না। তারপরে থাকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। সেই ক্ষেত্রে তো অবশ্যই তোমাকে এই যে পুরো বিষয়টি তুমি কিন্তু জানলে, ভাবটিকে জানলে, বুঝলে, তাহলে কিন্তু তুমি খুব সুন্দর করে এখান থেকে বারবার যখন কবিতাটি পড়বে তখন দেখবে যে তোমার শব্দ ভাণ্ডারটি সমৃদ্ধ হবে। তখন তুমি এখান থেকে শব্দ নিয়েই কিন্তু লিখতে পারবে। কাজে আশা করি এই যে আমরা পুরোটি পড়লাম, যে প্রশ্ন যেভাবে আসুক, ঘুরিয়ে ফিরিয়ে, জ্ঞানমূলক, প্রয়োগমূলক, অনুধাবনমূলক, যেখান থেকে আসুক, আমাদের পক্ষে কিন্তু উত্তর করা সেটি সম্ভব। আচ্ছা, আর বাড়ির কাজ দিতে গেলেই তো তোমাদের যত অসুবিধা, তারপরেও দেখো একটু চেষ্টা করো, যারা চাও আসলে। আমি ছোট্ট একটা বাড়ির কাজ লিখে রেখেছি এই অনুধাবনমূলক একটা প্রশ্নের, যে জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধানে। এখানে ভিক্ষালব্ধ ধন বলতে আসলে কি বোঝানো হয়েছে আমি কিন্তু ব্যাখ্যা করে গিয়েছি, তোমরা পারলে লিখে ফেলো। এটি অনুধাবনমূলক প্রশ্ন, কাজেই 2 প্যারায় খুব সুন্দর করে গুছিয়ে মূল কথাটি প্রথম প্যারায়, দ্বিতীয় প্যারাটি তুমি ব্যাখ্যা করবে। এখন কিন্তু আমরা মূলত কবিতাটি পড়া আসলে শেষ করে ফেলেছি। আবার এই যে প্রশ্ন অনেক সময় আসতে পারে যে আত্মসমালোচনামূলক বলতে কি বোঝানো হয়েছে, তোমার কিন্তু যে নিজের সমালোচনা। এই কবিতাটি কিন্তু আত্মসমালোচনা, এবং রবীন্দ্রনাথের একদম শেষ জীবনের কবিতা। কিন্তু আমি শুরুতেই বলে নিয়েছি যে জন্মদিনে কাব্যগ্রন্থের, হ্যাঁ, মাত্র মৃত্যুর 4 মাস আগে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় ফাল্গুন সংখ্যায়। কাজে এটা জানবা যে তিনি সারা জীবন ধরে আসলে যে কোনো একজন কবির একেবারে পরিপূর্ণতা পায় কিন্তু তার শেষ দিকের কবিতায় এসে, কারণ সব কিছুকে তিনি তখন বুঝতে পারেন, ধারণ করতে পারেন। রবীন্দ্রনাথও তাই আত্মসমালোচনা করেছেন এখানে এই কবিতার মাধ্যমে। একেবারে পরিপূর্ণ জীবনের কবিতা, কিন্তু মানে জীবনের শেষ পর্যায়ে এসে তার যে উপলব্ধি, সেই উপলব্ধি থেকে লেখা কিন্তু কবিতা, এবং চমৎকার। এখানে অনেক নতুন নতুন শব্দ কিন্তু তুমি শিখেছো, আত্ম উপলব্ধি, উদ্বাড়ি, তারপরে ঐকতান, অনেক নতুন নতুন বিপুলা, অনেক নতুন নতুন নির্বাক মন, চিরনির্বাসন, সংকীর্ণ, বাতায়ন, অনেক নতুন নতুন শব্দ কিন্তু তুমি শিখেছো। এই যে তুমি লেখার সময় এই শব্দগুলোকে নিবে, কিন্তু এই শব্দগুলোকে তুমি ঘুরিয়ে ফিরিয়ে লিখবে, দেখবে চমৎকার লেখা হয়ে গেছে। শ্রমজীবীদের সাথে মিশে যেতে পারেননি কবি। হ্যাঁ, সেটাই তো মূলত এই কবিতায় তো এতক্ষণ আমরা সেটাই পড়লাম। আসলে সমাজের প্রান্তে যে বহু বৃহত্তর যে মানুষ, তাদের সাথে আসলে কবি আসলে খুব একটা মিশে যেতে পারেননি। মোহাম্মদ আরাফাত, থ্যাংক ইউ। এই যে একটু প্রশংসা করলেও ভালো লাগে যে আসলে কতটুকু বোঝাতে পেরেছি। সাবিনা ইয়াসমিন স্বপ্না, সাহিত্যের ঐকতান সংগীত সভা। সাহিত্যের নানাগুলো সেক্টর আছে, নানা সেক্টর আছে, নানা দিক আছে। আমি বলেছি কেউ পল্লী কবি, কেউ প্রকৃতির কবি, কেউ বিদ্রোহ কবি, এরকম। হ্যাঁ, তো সব মিলে কিন্তু আমি যে বলেছি না, বহু বাদ্যযন্ত্রের সমন্বয়ে একটা সুর তৈরি হয়, তো সাহিত্যের ক্ষেত্রেও তাই। এই যে নানা দিক, নানা কিছু শ্রমজীবী মানুষের কবিও আছে, এরকম নানা দিক থেকে মিলে সাহিত্যের যে একটা স্রোত তৈরি হয়, ঐকতান তৈরি হয়, সেটিকেই মূলত আসলে এখানে কবি বুঝিয়েছেন। থ্যাংক ইউ যারা যারা আজকে এই যে ক্লাসটি করেছো, খুব খুব ভালো লাগলো তোমাদের সবাইকে পেয়ে। তোমরা সবাই ভালো থেকো। আমরা সবাই বাসায় এক ধরনের জীবনযাপন করছি, সেই জীবনযাপনটা কখনোই যেন বোর না হয়ে যায়। সৃজনশীল কাজ করো, যে গান পারো সে গান গাও, যে প্রার্থনা করতে ভালোবাসো সে প্রার্থনা করো, যে যেভাবে পারো আসলে আনন্দে থাকো। আনন্দ তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। ভালো থাকো। আবার যতদিন তোমাদের সামনে ক্লাস না নিয়ে আসছি, আশা করি যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে আগামী বৃহস্পতিবার আবার আসবো। না আসছি ততদিন পর্যন্ত ভালো থেকো সবাই। সবার জন্য শুভকামনা, আর আমার জন্য দোয়া করো। ভালো থেকো সবাই।